সম্পর্কটার জটিলতাগুলো কোথায় এবং জটিলতা দূর করার প্রয়োজনীয়তাটা কী। 4100 কিলোমিটার দীর্ঘ একটা বিশাল সীমানা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অবস্থান। এই সীমানার পাশে 3টা ভারতের রাজ্য এবং আরও 2টো মিলে প্রায় 5টা রাজ্য মিলেমিশে আছে। এর সঙ্গে খেয়াল করে দেখুন আমাদের নদী সংকটের একটা আন্তঃনদী একটা সংকট সমস্যা রয়েছে। 54টা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা ইস্যু রয়েছে। তিস্তা ইস্যুটা এখনো আনরিজলভ। আবার সামনে পদ্মা চুক্তিটা, গঙ্গা চুক্তিটা, সেটা আবার রিনিউ করতে হবে। ভারত বেশিরভাগ নদীগুলোর উপর বাদ দিয়েছে 51টার উপরে, ফলে সেখানে পানির আগ্রাসনের একটা বিষয় আছে। 54টা অভিন্ন নদীর মধ্যে 51টাতেই বাদ। তারপরে ধরুন সীমান্ত সংঘাত, সেটার একটা প্রশ্ন আছে, কাঁটাতারের বেড়ার একটা প্রশ্ন আছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য $14 বিলিয়ন। যে আমেরিকার কাছে এতটা নতজানু হয়ে থাকে বাংলাদেশ, তার সঙ্গে আমাদের বাণিজ্য কত? $7 থেকে $8 বিলিয়ন। আর চীনের, যাকে কেন্দ্র করে আমেরিকা এবং ইন্ডিয়ার এত উদ্বেগ, সেই চীনের সঙ্গে আমাদের বাণিজ্য প্রায় $20 বিলিয়ন। ফলে খেয়াল করে দেখুন, আমাদের বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে বাণিজ্যটা রক্ষা করতে হয়, ভারতের সঙ্গেও বাণিজ্যটা রক্ষা করতে হয়, আমেরিকার রক্ষা করতে হয়, আবার ইউরোপিয়ান ইউনিয়নকেও দেখতে হয়। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার সঙ্গে যতটুকু বাণিজ্য আছে তার চেয়ে অনেক বেশি আছে আবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। এগুলো সবগুলোকেই আমাদের বিবেচনা রাখতে হবে। কিন্তু প্রতিবেশীটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব কিছু পাল্টাতে পারলেও প্রতিবেশী তো পাল্টাতে পারবো না। এখানে খেয়াল করে দেখুন, ব্রিক্স যখন গঠিত হয়েছিল 2001 সাল থেকে তো শুরু হয় কথাবার্তাটা, তখন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা 2011 সালে এসে যুক্ত হয়। আগে ছিল ওটা ব্রিক, পরে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এটা ব্রিক্স হয়। এখানে কিন্তু বাংলাদেশও নাই, এখানে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা এরা নেই। পরবর্তীতে বাংলাদেশকে কেন্দ্র করে আবার বিমস্টেকটা যে গঠিত হয়, সেটা হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সেটার মধ্যে যদি আমরা দেশগুলো দেখি, সেখানে কিন্তু বাংলাদেশ আছে, মায়ানমার আছে, ভারত আছে, নেপাল, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, থাইল্যান্ড আছে। ফলে এই যে এখন দীনেশ ত্রিবেদী যখন শুধু তো দাওয়াত করতে আসেন নাই, বিমস্টেকের প্রধান হিসেবে এই মুহূর্তে 2 বছরের জন্য বাংলাদেশ দায়িত্ব পালন করছে। ইউনূস সরকারের সময় বাংলাদেশ দায়িত্ব পেয়েছিল বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। এটা 27 সাল পর্যন্ত চলবে। এটা তো একটা টেম্পোরারি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশকে যখন দাওয়াত করবে, তখন বাংলাদেশের প্রধানকে তো দাওয়াত করতে হবে না? সেটা যদি নির্বাচিত সরকার হয়, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হলে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হলে প্রেসিডেন্ট, হ্যাঁ, তাহলে তো প্রধানকে আমন্ত্রণ করতে হবে। সেই জায়গায় এটা কেন করলো, এটার পেছনের কারণটা কি? তার মানে তারা কি দাওয়াতও দেবেন কিন্তু স্বীকৃতিও দেবেন না, এরকম একটা ধারণা কি আছে? কেন ভারতের এই কৌশলটা কেন? এর বড় একটা কারণ সাম্প্রতিক সময় আমরা খেয়াল করে দেখেছি যে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা আছে, সেই উত্তেজনাটা ভারতের জন্য একটা কার্ড। ভারত সেই কার্ডটা খেলতে চায় এবং বাংলাদেশের জন্য এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি। বাংলাদেশও এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে আছে। ফলে এইটা প্রতিবেশী হিসেবে ভারতের কিন্তু এটা করাটার প্রয়োজন নাই। আমাদের মতো একটা এইরকম একটা দেশ, ছোট দেশ, আবার অর্থনৈতিকভাবে নানাভাবে সম্পর্কিত, এই যে এত উত্তেজনার পরেও কাঁচামরিচ নিয়ে যখন সংকট দেখা দিল, তখন তো আবার 100 টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করতে হয়েছে। তার মানে এগুলো তো সবই আমাদের এখানে চলছে। এগুলো মিলেই তো আমাদের রাজনীতিটা হবে। অর্থনীতি, রাজনীতিটাকে কখনো কখনো যেন ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গায় নিয়ে যাওয়া না হয়। কিন্তু আমাদের এখানে অনেক সময় ব্যক্তিগত পছন্দ দিয়ে রাজনীতিটাকেও আমরা ডিসাইড করে ফেলি। এইটা আমার মনে হয় ভারতের মতন এত বড় সক্ষম কূটনীতির দেশ, তারা এটা কেন করছে? এটা নিশ্চয়ই তাদের অক্ষমতাও নয়, এটা অযোগ্যতাও নয়, এটা তাদের পরিকল্পনারই একটা অংশ হতে পারে।